রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে, সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মঙ্গলবারই আইনটি অধ্যাদেশ আকারে জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর থেকে গত কয়েকদিন ধরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি উঠেছে বিভিন্ন প্রতিবাদ সমাবেশে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজির মেহেদি। তানজির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আইনে কি ধরনের পরিবর্তন হয়েছে এবং কি তথ্য আছে আপনার কাছে, সর্বশেষ আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আমরা আসলে বেশ কিছুদিন আগে থেকে জানতে পেরেছিলাম যে আজকে যে মন্ত্রিসভা বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে, সেই বৈঠক থেকে কিন্তু নারীর প্রতি সহিংসতা এবং যে ধর্ষণ আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল সেটিকে আসলে নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধীদের মধ্যে ভীতি সঞ্চার করতে কিন্তু দাবির মুখে সরকার তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যে তারা আসলে আইনটি সংশোধন করবেন, এবং সেটি কিন্তু আজকে হয়েছে। এর মধ্যে আইনমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন আজকে মন্ত্রিসভা বৈঠক থেকে কিন্তু আইনটির যে খসড়া সেটির কিন্তু নীতিগত অনুমোদন দিয়েছে এবং আগামীকাল অধ্যাদেশ জারি হবে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে কি ধরনের পরিবর্তন আইনটিতে রাখা হয়েছে, সে প্রসঙ্গে যদি আমি আপনাকে একটু বলি, আমি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলার মাধ্যমে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনমন্ত্রী আমাদেরকে যেটি জানিয়েছেন, সংশোধিত আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবনও থাকছে। আগামীকালই সংশোধিত আইনের অধ্যাদেশ জারি করা হবে। এছাড়াও নারী ও শিশু দমন আইন অনুযায়ী এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ছিল, যেটিকে আসলে মৃত্যুদণ্ডের রূপান্তর করা হয়েছে। এবং দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্য দিয়ে সরকার কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেটি আইনের মধ্যে যে বিষয়টা আসলে অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-এর ধারায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হইবেন। সেটিকে আসলে এখন পরিবর্তন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে কিন্তু আজকে মন্ত্রিসভায় আইনটি অনুমোদন দিয়েছে। এবং আমরা এই মুহূর্তে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে আছি। একটু আগে আসলে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে এসেছিলেন ভারতের নবনিযুক্ত, ঢাকায় নিযুক্ত নতুন হাই কমিশনার। তিনি সড়ক পরিবহন সেতু মন্ত্রীর সঙ্গে আলাপের পর কিন্তু এই বিষয় নিয়ে ব্রিফিং করছিলেন। তখন কিন্তু এই ধর্ষণ প্রসঙ্গটিও সামনে আসে এবং তিনি বলেছেন যে তিনি একাধারে যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রিসভারও একজন সিনিয়র মন্ত্রী, সেই সূত্র ধরে তিনি জানিয়েছেন এমন একটি আইনের আসলে প্রয়োজন ছিল, কেননা আশঙ্কাজনক হারেই আসলে ধর্ষণ বেড়ে গেছে এবং এই ধর্ষণ বাড়ার কারণে আসলে যারা এইসব অপরাধের সঙ্গে লিপ্ত তাদের কাছে একটি কঠিন বার্তা যাবে এবং সরকার যে মানুষের কথা শোনে এবং জনদাবির মুখে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রসঙ্গটি ধরে তিনি বলেছেন যে ধরনের সিদ্ধান্ত আসলে খুবই ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধকে আসলে মোকাবিলা করতে, দমন করতে এই আইনটি বেশ কার্যকর ভূমিকা রাখবে। তো আকাশ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সচিবালয় থেকে সবশেষ তথ্য। আমরা আশা করছি দুপুর 1:30 নাগাদ আসলে মন্ত্রিপরিষদ সচিবালয়ের সচিব আসলে এই বিষয়ে বিশদ ব্রিফিং করবেন। সেই ব্রিফিং এর মধ্য দিয়ে আসলে আইনে আর কি ধরনের পরিবর্তন এসেছে, কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে, সেই বিষয়ে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। এছাড়াও আজকে আসলে মন্ত্রিসভায় আর কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু মন্ত্রিপরিষদ সচিব আমাদেরকে ব্রিফিং করবে। দুপুর 1:30টায় সেই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, সেই ব্রিফিংটি, এবং সেই ব্রিফিং এর মধ্য দিয়ে আসলে এই আইনের ক্ষেত্রেও আরো নতুন কোন ধরনের সংযোজন বিয়োজন আছে কিনা সেই প্রসঙ্গটিও কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো। তো আকাশ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন তানজির মেহেদি সচিবালয় থেকে। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই ধরনের আইন ধর্ষণের মতো গুরুতর অপরাধ কমাতে ভূমিকা রাখবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। দেশের জনগণের এটা আজকে জনদাবিতে পরিণত হয়েছে, কাজে এটাকে আমরা
অবশ্যই স্বীকৃতি দেব এবং এই লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কারণ সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে, কিন্তু যেভাবে বাড়ছে বিষয়টি নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। করোনা ভীতি কাটিয়ে সচল হয়ে উঠছে অর্থনীতি। উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি বাড়ছে রপ্তানি আয় ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও। অন্যদিকে অতীতের সব রেকর্ড ভেঙে প্রবাসী আয় মিলেছে অবিশ্বাস্য অর্জন, যা সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অর্থনীতিতে গতিশীলতা বাড়লেও কর্মসংস্থান তৈরি আগামী দিনের মূল চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সহস্র সংকটেও হালনা ছেড়ে ঘুরে দাঁড়ানোর গল্প বিস্ময়কর হলেও বারবারই যেন তা করে দেখিয়েছে বাংলাদেশ। মহামারীর ধাক্কায় বিশ্ব অর্থনীতির অনেক শক্তিধর দেশই যখন ঋণাত্মক প্রবৃদ্ধির পথে হাঁটছে, তখনও বাংলাদেশের জন্য তা কিছুটা স্বস্তির। বিশ্বব্যাংক সহ একাধিক সংস্থার পূর্বাভাস বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি থাকবে ইতিবাচক ধারায়, যেখানে সরকারের উচ্চাভিলাষ আরও বেশি। সামষ্টিক অর্থনীতির নানা সূচকও জানান দিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে গতিশীলতা ফিরছে। হিসাব বলছে, করোনাকালীন সময়েও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $40 বিলিয়ন, আর প্রবাসী আয়ের সব রেকর্ড ভেঙে অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি 46%, যা অর্থনীতি পুনরুদ্ধারের গতি জোরালো করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেসব পণ্য আমাদের ক্যান্সেল হয়ে গেছিল এবং যেসব পণ্য আমাদের আটকা পড়েছিল সেগুলো আবার পাঠানোর সুযোগ পাই, তাতে করে আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে আজকে যেখানে এসছে তাতে সহায়ক হয়েছে। সব মিলিয়ে অর্থনীতির এই ধারা ইতিবাচক। আমরা যে প্রবৃদ্ধি প্রক্ষেপণ করছি, আশা করি সেটা আমরা অর্জন করতে পারবো এবং এই প্রবৃদ্ধি টেকসই। তবে প্রাতিষ্ঠানিক খাত ঘুরে দাঁড়ালেও করোনাকালে গ্রামে ফিরেছেন অসংখ্য মানুষ। এছাড়া চাকরি হারিয়েছেন অনেকেই। তাই অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া টেকসই করতে কর্মসংস্থান তৈরি এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সরকারের এই কর্মকর্তাও। কর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ, কারণ স্থবির হয়ে পড়েছিল বিশেষ করে এপ্রিল মেতে। আমরা জানি আমাদের অপ্রাতিষ্ঠানিক খাত এখন সবগুলো খুলেছে, ঘুরে দাঁড়িয়েছে। এখন হলো অন্যান্য ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানগুলো সৃষ্টি করা। মনে রাখতে হবে যে আমরা আগের যে প্রবৃদ্ধির যে ত্বরণ আমাদের ছিল সেখানে কিন্তু যেতে এবং অর্থনীতি সেই মাত্রায় সচল হতে এখনো আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইউরোপ এবং আমেরিকায় করোনার দ্বিতীয় ঢেউ এবং স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ন্ত্রণে না এলে অর্থনীতির পুনরুদ্ধার টেকসই হওয়া নিয়ে শঙ্কা থাকছেই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বাতিল হয়েছে বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু ফর্ম পূরণের টাকা কি ফেরত পাবেন পরীক্ষার্থীরা? এই প্রশ্ন এখন অভিভাবকদের। বোর্ড চেয়ারম্যানরা বলছেন, আগেই পরীক্ষার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছিল বোর্ডগুলো, যে কারণে ফি ফেরতের সম্ভাবনা নেই। সজল দাসের রিপোর্ট। ফল নির্ধারণ করবার কথা আমরা হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনা প্রেক্ষাপটে 6 মাস অপেক্ষার পর গত বুধবার এইচএসসি পরীক্ষার বিষয়ে এই ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর পরীক্ষার ফর্ম পূরণের টাকা ফেরতের দাবি করেছেন অনেক অভিভাবক। যেহেতু এসএসসি পরীক্ষাটা হচ্ছে না, সরকারের কাছে আমাদের দাবি এই টাকাটা ফেরত দেওয়া হোক। পরীক্ষার ফিটা যদি আমাদের গভর্নমেন্ট ফেরত দিত সেক্ষেত্রে আমরাই উপকৃত হতাম। খরচ তো গভর্নমেন্টের হয় নাই, যেহেতু হয় না ওই টাকাটা আমাদেরকে দিয়ে দেওয়া অবশ্যই উচিত। তবে বোর্ড প্রধানরা বলছেন, পরীক্ষা ও পরীক্ষা পরবর্তী সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়, অর্থ ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু পরীক্ষা নেওয়া হয় না, বাকি খরচ প্রত্যেক কেন্দ্রে প্রত্যেক হয়েছে না বলেন? জি স্যার। এই কেন্দ্র থেকে বোর্ডে আইসে ট্রাক ভাড়া করে খাতাগুলো নিয়ে গেছে, নির্বাহ খরচ আছে, আবার ওখানে সংরক্ষণ করতেছে। ফেরত দেওয়ার তো প্রশ্ন আসে না, কারণ তাদের তো হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে, তাই না?
প্রশ্ন হয়ে গেছে, তারপরে এদের রেজাল্টে কাজ করতে হবে না। বলেন, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পরবর্তী বৈঠকে এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন তো সিদ্ধান্ত হয় পাবে নাহলে পাবে না। এখন তো আমাদের কোনো এই বিষয়ে সিদ্ধান্ত নাই, কোনো বৈঠক হয় নাই, কোনো এজেন্ডাও নাই। আন্তঃবোর্ড সমন্বয় কমিটির মিটিং এ এগুলো আমরা আলোচনা করব, সব ডিটেইলস পরে জানতে পারবো। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসির ফর্ম পূরণের জন্য এবছর কেন্দ্র ফি সহ বিজ্ঞানের শিক্ষার্থীদের 2500 টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের 1940 টাকা পরিশোধ করতে হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ড গত 2 বছরে যেখানে নাগরিক সেবা নিশ্চিত করতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক এলাকার নানান সমস্যা নিয়ে কাজ করার জন্য আছে বাড়ি মালিক সংগঠন, কিন্তু আবাসিক এলাকার রাস্তার উপর পড়ে থাকা ময়লা আবর্জনা সহ নানা সমস্যায় কিনারা হয়নি। ফলে তাদের প্রচেষ্টা স্থানীয় নাগরিক মনে স্বস্তি আনেনি। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোর মধ্যে একটি 37 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বয়স 2 বছরের কাছাকাছি হলেও বিভিন্ন সনদ দেয়া আর সালিশ বিচারই সীমাবদ্ধ আছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যক্রম। ফলে এই আবাসিক এলাকার নানা নাগরিক সেবা বাস্তবায়নের দায়িত্ব নেন স্থানীয় বাড়ি মালিক সমিতির নেতারা। রাজুক পুনর্বাসন প্রকল্প এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় 1200 ভবন মালিক থেকে মাসে 700 টাকা করে উন্নয়ন ফি আদায় করে বাড়ি মালিক সমিতি, কিন্তু আবাসিক এলাকার অনেক রাস্তা এখনো কাঁচা আর পাকা রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে রাস্তায়। এখন বাড়িওয়ালারা মনে করতেছে যে এটা এখন সিটি কর্পোরেশন হচ্ছে, এটা সিটি কর্পোরেশন করবে। আমার রাস্তাটাই হয় নাই, প্রথম থেকেই হয় নাই এটা। আপনারা এখন দেখতেছেন এই যে পানি কিভাবে উঠতেছে, এটা মনে করেন যে প্রায় 2-1 দিন পর পর এইভাবে পানি উঠে। পয়সা দিয়ে দিয়ে সবকিছু মোটামুটি চাঁদা উঠে রাস্তা করছে আমরা নিজেরা 70,000 টাকা দিয়ে। এছাড়া ওয়ার্ডের 12 নম্বর রোডের শেষ মাথায় গ্যাস লাইন লিকেজ হয়ে মাটি ফুঁড়ে বুদবুদ করে বের হচ্ছে গ্যাস। দিয়াশলের কাঠি জ্বালিয়ে দিলেই জ্বলে ওঠে আগুন, ফলে যে কোনো সময় তা ভয়ঙ্কর দুর্ঘটনা বয়ে আনতে পারে। স্পার্ক করে যদি কখনো আগুন ধরে, তখন এই ক্ষেত্রে এটা বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই। আরো অনেক বেশি ছিল, এখন মাটি ফালান এখন বোঝা যায় না, কিন্তু ফানি জমলে বোঝা যায় জিনিসটা। যেহেতু আমাদের এই অঞ্চলের মধ্যে এখনো ছোঁয়া লাইনের পরিষ্কারের কোনো লোকজন বরাদ্দ নাই এবং আগেও ছিল না, এখনো মনে করেন নাই। আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা এই জিনিসটা সকলের সৌজন্যে ছোঁয়া লাইনটা ইমার্জেন্সি পরিষ্কার করি। অভিযোগ আছে এখানকার বাড়ি মালিক সমিতির মদদে ডিআইটি আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, আর এসব অননুমোদিত স্থাপনা অপসারণে ভবন মালিকদের রাজুক নোটিশ দিলেও তা আমলে নেয়নি কেউই। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বিভিন্ন দাবি দাওয়াতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদেরকে তারের মাধ্যমে ইন্টারনেটটা বিভিন্ন বাসায় পৌঁছে দিতে হবে। এখন কোশ্চেন হচ্ছিল কি এটা আন্ডারগ্রাউন্ড থাকবে না ওভারহেড থাকবে। আমরা বিশেষ আইএসপি অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে এই শহর আমাদের, এই শহরকে সৌন্দর্য আমরাও করব, আমরাও চাই আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে বাসাবাড়ি অফিস আদালতে ইন্টারনেট পৌঁছে দিতে। বাট টেকনোলজি কিংবা সলিউশন কিংবা নেটওয়ার্ক আর্কিটেকচার কি আমাদেরকে সেই টেকনোলজি দেওয়ার জন্য সাপোর্ট করে না। এবং গত 24 বছরে আমাদের যে নেটওয়ার্কের কেবল ডিপ্লয় হয়েছে সেটা ওভার দ্য নাইট কোনোভাবেই রিমুভ করা সম্ভব না। এবং আপনারা যদি সরজমিনে দেখেন, আজকে প্রেস ক্লাব থেকে বেরিয়ে যদি আপনাদের অফিস পর্যন্ত যান, দয়া করে একটু দেখবেন যে প্রতি 1 কিলোমিটারে কয়টা করে ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য। তার মানে আপনি যখন দেখবেন প্রতি 1 কিলোমিটার কিংবা 2 কিলোমিটারে একটা যদি ডিস্ট্রিবিউশন পয়েন্ট থাকে, আমি সেই ক্ষেত্রে বাধ্য ওভারহেড কেবলটা টানতে। সেই ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে আপনার বাসা যদি 2 কিলোমিটার কিংবা 1 কিলোমিটার দূরে হয়, আমাকে কিন্তু 1 কিলোমিটার কেবল টেনে নিতে আমরা বাধ্য হচ্ছি। তার মানে আমরা ইচ্ছা করলেও কিন্তু এটা আন্ডারগ্রাউন্ডে যেতে পারছি না। এবং আপনারা সবাই জানেন, আজকে সংবাদ সম্মেলনের বিষয়ে জেনেছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ করে এই কেবল কাটাকাটিতে আমাদের এই করোনা পরিস্থিতিতে 2 ইন্ডাস্ট্রির প্রায় 20 কোটি টাকার কেবল কিনতে হয়েছে। এবং আমরা সবাই জানি এই লিমিটেড রিসোর্স এই সময়ের মধ্যে বাইরে থেকে কেবল ইম্পোর্ট করা কষ্টসাধ্য ব্যাপার।
দেশে ফাইবার কেবল ম্যানুফ্যাকচারিং কিংবা প্রোডাকশন হচ্ছে, বাট এটা চাহিদার সাথে কিন্তু সংকুলন হচ্ছে না, সাপ্লাই চেনের মধ্যে গ্যাপ আছে। তা আমাদেরকে চায়না কিংবা ইন্ডিয়া থেকে কেবল আমদানি করতেই হচ্ছে। এই লিমিটেড টাইমের মধ্যে কিন্তু আমাদের পক্ষে সবগুলি গ্রাহককে আবহ করতে আমরা পাচ্ছি না। আবার অপরপক্ষে যদি আপনি উত্তর সিটি কর্পোরেশন দেখেন, উত্তর সিটি কর্পোরেশনও গত 1 অক্টোবর থেকে কিন্তু কেবল ডিক্লারেটিং শুরু হয়েছে। সবচেয়ে মজার বিষয়, আপনারা যখন দেখবেন উত্তর সিটি কর্পোরেশনে কেবল ডিক্লেয়ারিং হয়েছে, তখন কিন্তু সেখানে কোনো ধরনের কেবল পরবর্তীতে উঠানো হয়নি কিংবা কেবল লে করা হয়নি। কারণটা কি? উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আমাদের যে লজিস্টিক সাপোর্টটা দরকার, আমাদের যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, উনি উত্তর সিটি কর্পোরেশন থেকে সেটা এনশিওর করেছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, উনি আমাদেরকে রোড ক্রসিং এর ব্যবস্থা করে দিয়েছেন, উনি কিছু এক্সাম্পল সেট করেছেন, কিছু ডাক্ট করে দিয়েছেন। উত্তরাতে গেলে আপনারা দেখতে পারবেন, উত্তরাতে সড়ক 4 নম্বর সেক্টরে ওনারা কিছু ডাক্ট করে দিয়েছে পার্কের পাশে। এবং আমরা দর্শক, প্রেস ক্লাবে ঢাকা কেবল অপারেটর অ্যাসোসিয়েশন বক্তব্য রাখছিলেন, সংবাদ সম্মেলন করছিলেন, দেখছিলেন তা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে সাভারের বংশী নদী। নানা সময় আশ্বাস দিলেও উদ্ধার অভিযান চালাচ্ছে না কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বংশী নদী দখল করে গড়াঠ স্থাপনা উচ্ছেদে কেন এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ? সরজীবন ঘুরে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সাভার এবং এই অঞ্চলের যে সব মিল কারখানা, তারা আসলে নদীগুলো কিন্তু দখল করে ফেলার কারণে আসলে এই অঞ্চলের ভূমিদস্যুরা কিন্তু একের পর এক দখল করছে। এবং আপনারা একটু দেখাতে চাই যে এই অঞ্চলটা যেভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়াও কিন্তু গার্মেন্টস এবং দোকানপাট অবৈধভাবে কিন্তু এইসব দখল করে কিন্তু যারা ভূমিদস্যু তাদের কিন্তু একটু তালিকা তৈরি হয়েছিল। এই তালিকা এখন পর্যন্ত 65 জনের তালিকা তৈরি করা হয়েছিল এবং সেই তালিকায় কিন্তু আপনারা জানেন যে তৎকালীন যে ইউনো ছিলেন, তিনি কিন্তু সেই 2014 সালে সেই ভূমিদস্যুদের তালিকা তৈরি করার পরে কিন্তু তাকে শোকজ করা হয়, যার কারণে তাকে সেখান থেকে বদলি করে দেওয়া হয়। আমি একটু কথা বলবো আপনার সাথে যে এখানে তো অনেক ভূমিদস্যুরা এই যে নদী দখল করে দোকানপাট বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং আড়ত বানিয়েছে। কি দেখছেন, আসলে উচ্ছেদ হবে কিনা, কি মনে হয়? ধন্যবাদ। আমি যেটা মনে করি যে একটা দেশের সভ্যতা গড়ে ওঠে নদীকে ঘিরে। এই নদীর যদি বেঁচে থাকে তাহলে একটা দেশবাসী। সুতরাং নদী রক্ষার জন্য সরকারের যত ধরনের প্রায়োগিক প্রচেষ্টা আছে সেগুলো বাস্তবায়ন করাটাই আমি কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে এখানে তারা বলছে যে এখানকার যারা এলাকাবাসী বা তারা কিন্তু বলছে যে এই যে নদীর পাশে যে সব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু তারা দ্রুত চায় যে উচ্ছেদ করার জন্য। এবং সরকারের যে নদী রক্ষা কমিশন তারা কিন্তু বলছে যে তারা দখল দূষণ উচ্ছেদের জন্য সব ধরনের প্রচেষ্টাই কিন্তু তারা রাখবে বলে জানিয়েছেন। এবং যারা এখানকার যারা পরিবেশবাদী সংগঠন তারা বলছে যে তারা উচ্ছেদ অভিযান শেষ করার জন্য তারা একটি প্রস্তুতি নিয়েছে এবং তারা নদী রক্ষা কমিশনকে জানাবে। এই ছিল আমার কাছে সাভারের নদী রক্ষা এবং নদীর আশেপাশে যে সব দখল উচ্ছেদের সর্বশেষ খবর। চলে যাচ্ছি আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল। বগুড়ার শিবগঞ্জে মশলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা উদ্ভাবন করেছেন পেঁয়াজের পাউডার। তাতে দাবি, এই পাউডার সঠিকভাবে বাজারজাত করা গেলে পেঁয়াজ সংকট অনেকটাই দূর হবে। হলুদ, মরিচ ও ধনিয়ার মতো রান্নায় ব্যবহার হবে পেঁয়াজের পাউডার। কাঁচার চেয়ে গুঁড়া বেশি সাশ্রয়ী, সংরক্ষণও করা যাবে দীর্ঘদিন। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2009 সালের দিকে পেঁয়াজের পাউডার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন বগুড়ার শিবগঞ্জে অবস্থিত মশলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাসুদ আলম। সফলতা আসতে সময় লেগেছে তার 5 বছর। তিনি জানান, প্রক্রিয়াজাতকরণ খুব সহজ হওয়ায় ঘরে বসে পেঁয়াজের পাউডার তৈরি করতে পারবেন যে কেউ। তার দেখানো পদ্ধতিতে পেঁয়াজের পাউডার বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ করা গেলে পেঁয়াজের সংকটও দূর হবে।
বিদেশ থেকে যে পেঁয়াজগুলো আমরা আমদানি করি প্রত্যেকটা পেঁয়াজেরই সংরক্ষণ ক্ষতি অনেক, প্রায় 30-40 এবং অনেক ক্ষেত্রে আরও বেশি। এই সংরক্ষণ ক্ষতি যাতে না হয়, এই সংরক্ষণের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পেঁয়াজের আমরা পাউডার উদ্ভাবন করেছি, যা কাঁচা পেঁয়াজের বিকল্প হিসাবে তরকারিতে ব্যবহার করা যাবে। পাউডার বা গুঁড়া করে ভালোভাবে সংরক্ষণ করলে তা থাকবে প্রায় 2 বছর। আর পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণে গুঁড়া করলে এর গুণগত মান কমবে না। 1 কেজি পেঁয়াজ শুকিয়ে পাউডার পাওয়া যায় 100 থেকে 200 গ্রাম। যদি কোনো কোম্পানি এটা পর্যাপ্ত প্যাটেন্টটা গ্রহণ করে পর্যাপ্ত তৈরি করে এবং বাজারজাত করে, তাহলে এই পেঁয়াজের সংকটটা দূরীভূত হবে। সূর্যের তাপে ও যান্ত্রিক পদ্ধতিতে দুভাবেই পেঁয়াজের গুঁড়া বা পাউডার করা যায়। দুটোতেই খরচ খুব সীমিত। এই পাউডারে রান্না করলে কাঁচা পেঁয়াজের মতোই স্বাদ থাকবে, জানান পাউডারের উদ্ভাবক ও গৃহিণীরা। তরকারির স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং 1 বছরের অধিক সময় আমরা এই পেঁয়াজের পাউডার রেখে তরকারিতে ব্যবহার করতে পারবো। পেঁয়াজটা যেরকম স্বাদ আসে, ওই গুঁড়াটাও ঠিক সেরকমই স্বাদ আসে। মশলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা আরও জানান, কোনো কোম্পানি বা উদ্যোক্তা এটি বাজারজাতকরণে এগিয়ে এলে এর সুফল পৌঁছে দেয়া যাবে জনগণের দ্বার প্রান্তে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে আন্তর্জাতিক। ধারণার চেয়েও করোনা ভাইরাসের জীবনকাল আরও বেশি। অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সির গবেষকদের নতুন দাবি, কাঁচ, মোবাইলের স্ক্রিন, প্লাস্টিক ও টাকার ওপর করোনা ভাইরাস 28 দিন পর্যন্ত বাঁচতে পারে। এছাড়া নিয়মিত হাত ধোয়ার পাশাপাশি স্মার্টফোনের টাচ স্ক্রিন জীবাণুমুক্ত করার প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে উঠে এসেছে নতুন এই গবেষণায়। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। কদিন আগেও বিজ্ঞানীদের ধারণা ছিল টাকা ও কাঁচের উপর 2 থেকে 3 দিন, প্লাস্টিক ও ধাতব বস্তুর উপর 6 দিন পর্যন্ত করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে। তবে সেই দাবিকেও হার মানালো বিজ্ঞানীদের নতুন গবেষণা। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার গবেষণায় দেখা গেছে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা স্বাভাবিক আবহাওয়ায় কাঁচ, মোবাইলের স্ক্রিন, প্লাস্টিক ও টাকার উপর এই ভাইরাস 28 দিন পর্যন্ত বাঁচতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি ভাইরাসটিকে মেরে ফেলতে পারে এমন সম্ভাবনা থাকায় বিজ্ঞানীরা অন্ধকার ঘরে পরীক্ষাটি চালিয়েছে। তবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি 24 ঘন্টা পরেই সংক্রমণের ক্ষমতা হারিয়ে ফেলে। গবেষণায় উল্লেখ করা হয়, বাতাস আসা যাওয়া করতে পারে এমন বস্তুর চেয়ে কঠিন বস্তু যেমন গ্লাস, ধাতব পদার্থ, মোবাইল ফোন, এসব ক্ষেত্রে করোনা বেশি স্থায়ী হতে দেখা গেছে। গবেষণায় আরও বলা হয়, গরমকালের চেয়ে শীতকালে ভাইরাস নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে। এছাড়াও নিয়মিত হাত ধোয়ার পাশাপাশি স্মার্টফোনের টাচ স্ক্রিন জীবাণুমুক্ত করার প্রয়োজনীয়তার উপর আরো জোর দেওয়া হয়েছে নতুন এই গবেষণায়। মাসুদ রানা, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সরবরাহ কম এমন অজুহাতে লাগাম ছাড়া দিনাজপুর ও চট্টগ্রামের সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সুখবর নেই মাছের বাজারেও। করোনাকালে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ ক্রেতারা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর অতিবৃষ্টি ও বন্যায় দিনাজপুরে সবজি নষ্ট হওয়ার পাশাপাশি চাষ শুরু হতে বিলম্ব হচ্ছে। সরবরাহ কম থাকায় খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। 1 কেজি কাঁচামরিচের দাম 200 টাকা। এছাড়া অন্যান্য সবজি প্রকারভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। পেঁয়াজ খেতাম 40 টাকা 50 টাকা, এখন ওইটা আমাদেরকে খাইতে হচ্ছে 100 টাকা। আমাদের মতন গরিব মানুষ কেনার মতো ক্ষমতা নাই। কাস্টমারকে দাম চাবো, সেই দাম চাওয়ার সাহস পাচ্ছে না আমরা, কারণ কি দাম কিনতে হচ্ছে বেশি দিয়ে, কাস্টমার কিনা অসাধ্য হয়ে যাচ্ছে একবারে। এটা যদি নিয়ন্ত্রণে না আসে কিছুদিনের মধ্যে আমার মনে হয় না সাধারণ লোক জনগণরা এভাবে চলাফেরা করতে পারবে। মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিচ্ছে জানিয়ে কৃষক সংগঠনের নেতারা সমবায় পদ্ধতিতে সবজির বাজারজাতকরণের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কৃষকরা যাতে লাভজনক দাম পায় সেজন্য সরকারকে আজকে এই জায়গাতে হস্তক্ষেপ করা উচিত। কৃষি বিপণনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামেও। নগরীর একাধিক কাঁচা বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি ফুলকপি বিক্রি হচ্ছে 120 টাকায়, করলা 100, টমেটো 120, পটল 70, কাঁকরোল 95, সিম 120, কচুরলতি 80 ও বেগুনের দাম
100 টাকা, অথচ এক সপ্তাহ আগেও এসব সবজির দাম ছিল 30 থেকে 60 টাকা। দাম বাড়ছে হঠাৎ করে, আমাদের কেনাটা সমস্যা। এই সিজনে কিন্তু সবজির দাম কম থাকার কথা। বন্যার জন্য কৃষকেরা এখানে শ্বাস করতে পারে নাই। সুখবর নেই মাছের বাজারেও। ইলিশের বাম্পার আহরণের পরও কেজি প্রতি বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। অন্যান্য মাছের দামও বাড়তির দিকে। কেজি প্রতি দেখা যায় 20 টাকা 30 টাকা পর্যন্ত বেশি। অন্য বাজার থেকে এখানে বাজারে বেশি দাম সবকিছু। এদিকে ভরা মৌসুমে যশোরের বাজারে সরবরাহ কম থাকার পাশাপাশি কাঙ্ক্ষিত আকারের ইলিশ না পাওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।